মঙ্গল কাব্যের কতগুলি সাধারণ বৈশিষ্ট্য আছে। যেমন ধরুন, মঙ্গল কাব্যের প্রথমেই থাকে আহ, বন্দনা খণ্ড। এই খণ্ডে মূল পালাগান আলোচনা হওয়ার আগে, মূল কাহিনী আলোচনা করার আগে কবি বিভিন্ন দেবদেবীর কাহিনী বর্ণনা করে থাকেন। দেবদেবীর স্তব মাহাত্ম্য, তার স্তুতি বর্ণনা করে থাকেন। এই প্রথম চালুটা এই বন্দনা খণ্ড দিয়ে হচ্ছে। তারপরে থাকে গ্রন্থোৎপত্তির কারণ বর্ণনা। কেন কবি মঙ্গল কাব্য লিখলেন, বা কেন কবি মঙ্গল কাব্য স্তব গান করা শুরু করলেন, এর কারণ হিসেবে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কবিরা দেবী স্বপ্নাদেশ পেয়ে মঙ্গল কাব্য রচনা করছেন। আবার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, আবার অনেক ক্ষেত্রে সেই সময়ের শাসক বা রাজার আদেশেই মঙ্গল কাব্য রচনা করে থাকেন। এটা অপেক্ষিত কম হয়। দেবী স্বপ্নাদেশের কারণে মঙ্গল কাব্য কবিরা বেশিরভাগ রচনা করেছেন। গ্রন্থোৎপত্তির কারণ অংশে কবি নিজের পরিচয় দিয়ে থাকেন, আত্মপরিচয় দিয়ে থাকেন, এবং আত্মপরিচয় দিতে গিয়ে অনেক সময় সেকালের যারা শাসনকর্তা, রাজা বা শাসনকর্তা, তাদের প্রসঙ্গ নিয়ে আসেন, রাজ্যের সীমানা বর্ণনা করে থাকেন। তাই গ্রন্থোৎপত্তির কারণ খণ্ডটি একটি গুরুত্বপূর্ণ অংশ। সেকালে সমাজ কেমন ছিল, শাসন পদ্ধতি কেমন ছিল, অর্থাৎ সমাজ এবং রাজনৈতিক পালাবদলের কাহিনী অনেক সময় এই গ্রন্থোৎপত্তির কারণ বর্ণনা অংশে খুঁজে পাওয়া যায়। এর এই গ্রন্থোৎপত্তির কারণ বর্ণনা অংশের পরেই থাকে দেবখণ্ড। স্বর্গের কোনো উপাস্য বা দেবতা বা স্বর্গের কোনো ব্যক্তিত্ব সাব্যস্ত হন। এই এই দেবখণ্ডের পরে থাকে নরখণ্ড। স্বর্গের কোনো উপাস্য বা দেবতা সাব্যস্ত হয়ে মর্তে আসেন এবং আরাধ্য দেবীর পূজা প্রচার করেন। যেমন যদি মনসামঙ্গল কাব্যের দিকে দেখি, তাহলে দেখব উষা এবং অনিরুদ্ধ সাব্যস্ত হয়ে মর্তে আসছেন এবং বেহুলা ও লক্ষিন্দার নাম নিয়ে তারা মা মনসার স্তব গান করছেন, পূজা প্রচার করছেন, এবং পুজো প্রচারের পরে পুনরায় স্বর্গে ফিরে যাচ্ছেন। এটি হচ্ছে নরখণ্ড। শুধু এখানেই শেষ নয়, মঙ্গল কাব্যের আরো কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে যা থেকে চেনা যায় এটি মঙ্গল কাব্য। যেমন বারোমাস্য, নারীদের প্রতিনিন্দা, রন্ধন প্রণালী, যুদ্ধক্ষেত্রে বর্ণনা,